প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান দেখবার জন্য। আমাদের চ্যানেলের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্যে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরি, তার সমাধান খোঁজার চেষ্টা করি। আজকেও এর ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো লাইপোসাকশন নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার ইকবাল আহমেদ, তিনি চিফ কনসালটেন্ট, বাংলাদেশ কসমেটিক্স সার্জারি। ডাক্তার ইকবাল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আপনাকে স্বাগতম, ধন্যবাদ। আসলে আমরা দেখি আমাদের দেশের প্রেক্ষাপটে ইদানিংকালে আমরা যেমন মুটিয়ে যাচ্ছি, আমাদের সন্তানরা বা যে নেক্সট জেনারেশন যারা, তারা যেন মুটিয়ে যাচ্ছে। তো এটার পিছনে তো নিশ্চয়ই কিছু কারণ আছে। তো আমরা চিকিৎসায় যাওয়ার আগে আমরা কারণটাই জানতে চাই, কেন আমাদের এই চর্বি জমছে শরীরে। মুটিয়ে যাওয়ার নাম্বার ওয়ান কারণ হলো যে আমাদের লাইফস্টাইল, অর্থাৎ অনেকেই আমরা সেডেন্টারি লাইফস্টাইল মেনটেন করি, যে আমাদের মুভমেন্টটা একটু কম, যে দৈনন্দিন গৃহস্থালী যে কাজকর্মগুলো এটা আমাদের যেটা নিজে করার কথা, এটা হয়তো আমাদের সহায়ক কেউ করছে। তারপরে যে মিনিমাম এক্সারসাইজটা করার সেটা, তারপরে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো ডায়েটারি হ্যাবিট। ডায়েটারি হ্যাবিটের মধ্যে আমরা খুব জাঙ্ক ফুড খাচ্ছি, তারপরে আমাদের কার্বোহাইড্রেট গ্রহণের প্রবণতা তো আমাদের খুব বেশি আছে। এইটা সম্পর্কে যে কার্বোহাইড্রেটের যে ফ্যাট ডিপোজিশনের একটা আছে, টেন্ডেন্সি আছে, এটা সম্পর্কে অনেকে আমরা জানি না। আমরা মনে করি যে ফ্যাট খেলে বুঝি ফ্যাট হয়, ব্যাপারটা এরকম না। ভাত যদি আমরা বেশি খাই, এটা কার্বোহাইড্রেট, এটা ফ্যাট হিসেবে আমাদের শরীরে ডিপোজিট থাকে। এই নলেজগুলো যদি আমরা প্রাইমারি এডুকেশনে অর্জন করতে পারতাম, তাহলে বেসিক্যালি হয়তো আমরা অনেক আগের থেকেই এরকম একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য আমরা অভ্যস্ত হতে পারতাম। তো এইসব ডেফিসিয়েন্সির জন্য বেসিক্যালি আমরা এই ধরনের একটা শরীর আমরা একটা সময় পেয়ে যাই, যখন আর তখন রিটার্ন করার তেমন কোনো উপায় থাকে না। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কিছু কিছু কসমেটিক্স প্রবলেম আমরা দেখি, যেমন এখানে চোয়ালটা ঝুলে যাওয়া বা তার যে স্কিন এখানে একটু মেদ জমা। তো এগুলো কিন্তু তাদের কাছে অনেক সময় একটু দৃষ্টিকটু মনে করে, তাদের একটা কসমেটিক পারপাসে তারা আপনাদের কাছে আসে। জি জি। এই যে আপনার লাইপোসাকশন, এখানে একটা ইন্ডিকেশন আছে। আমি লাইপোসাকশনের ইন্ডিকেশনগুলো আপনার কোন কোন ক্ষেত্রে লাইপোসাকশন করে সেই বিষয়গুলো জানবো, পরে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিষয়টা আমরা আলোচনা করব। লাইপোসাকশনের স্কোপ শরীরের অনেক জায়গাতে আছে। আমরা যে জায়গাগুলিতে বেসিক্যালি খুব বেশি করে থাকি, আমি যদি একদম উপর থেকে আসি, সেটা হলো যে ডাবল চিন এবং জ লাইন। এখানে অতিরিক্ত ফ্যাট জমা হয়ে আমার মনে হচ্ছে যে দুইটা চিন হয়ে গেছে, এটাকে আমরা ডাবল চিন বলছি। এবং জ লাইনের যে কন্ট্যুরটা, সেটা অনেক পাফি হয়ে গিয়ে কন্ট্যুরটা নষ্ট হয়ে যায়। তো এটা একটা জায়গা। তারপরে ছেলেদের হলো গাইনাকোমেস্টিয়া, যাদের ব্রেস্টটা অনেক বড় হয়ে যায়, একদম ফিমেল ব্রেস্টের মতো লাগে, সেক্ষেত্রেও আমরা লাইপোসাকশন করা যায়। তারপরে আর্ম আছে, আর্মের মধ্যে অনেক ফ্যাট ডিপোজিশন হওয়ার পরে অনেকেই ডিসকমফোর্ট ফিল করেন, সেটা আছে। পেট হলো আমাদের সবচেয়ে ফার্টাইল জায়গা, যেখানে ফ্যাট খুব সহজেই ফ্যাট জমে। হ্যাঁ, এইটা। তারপরে হিপ, থাই এবং লেগ, এইসব জায়গাতে লাইপোসাকশনের স্কোপ আছে। তো আপনারা এই লাইপোসাকশন যখন আপনারা করবেন এই জায়গাগুলোতে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করে আপনারা রোগীকে সেট করেন যে আমরা লাইপোসাকশন করব? পেশেন্টের ডিজায়ার হলো নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া। কেউ যদি অনেক লিন অ্যান্ড থিন হয়, কিন্তু তারপরেও যদি দেখা যায় যে একটা লোকাল এরিয়াতে ওনার ফ্যাট জমার ফলে স্টাবর্ন ফ্যাট আছে, মানে এটা এক্সারসাইজ বা ডায়েটিংয়ের মাধ্যমে যাচ্ছে না, এটা যদি তার জন্য কনসার্ন হয়ে দাঁড়ায়, তাহলে ওইটাই একটা ইন্ডিকেশন। আদারওয়াইজ যারা অনেকে একটু ওয়েট গেইন করেছেন, সেটার জন্য আগের ওনার ফিগারটা উনি মিস করছেন, যে আমার ফিগারটা অনেক সুন্দর ছিল, আমি ওইটাই ফিরে চাই বা ওইটার কাছাকাছি চাই, তখন বেসিক্যালি বিভিন্ন জায়গায় লাইপোসাকশনের ইন্ডিকেশন হয়ে দাঁড়ায়। কিছু রোগী আছে ডায়াবেটিক পেশেন্ট, কিছু আছে হার্ট ডিজিজে ভুগছেন, কিছু আছে ক্রনিক কিডনি ডিজিজে জটিলতা নিয়ে আসছেন। তাদের ক্ষেত্রে তো আপনার একটা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া লাগে। তাদের ক্ষেত্রে তো আপনারা নিশ্চয়ই কন্ট্রোল না করে তারা যাচ্ছেন না। যে অন্য যে কোনো সার্জারির মধ্যেই এই কোমরবিডিটিগুলো আমরা অপটিমাইজ করেই সার্জারিতে যাব। যে কোনো ডায়াবেটিক পেশেন্ট যদি উনি ডায়াবেটিস কন্ট্রোলের মধ্যে রাখেন, আমরা পেরি অপারেটিভ পিরিয়ডে যতটুকু রাখা দরকার ততটুকু যদি থাকে, আমরা তার সার্জিক্যাল প্রসিডিউর করতে পারবো। আমরা যদি আসি, আপনি গাইনোকোমেশিয়ার কথা বলেছেন, এটা আমাদের দেশে কিন্তু আমরা দেখি একটা কমন সমস্যা, এবং ছেলেরা লজ্জায় তার পরিবারকেও বলতে চায় না, এবং ডাক্তারের কাছে আসতেও তারা লজ্জা বোধ করে। অনেকে আমরা অল্প বয়সে ছেলেও দেখেছি, বড়দেরও দেখেছি যে গাইনোকোমেশিয়া। এই গাইনোকোমেশিয়ার পিছনে কারণটা কি? ছেলেদের প্রকাশভঙ্গিটা একটু ভিন্ন, তাদের এই প্রবলেমটা সবার সাথে শেয়ার করতে চায় না, কিন্তু এটা যে এত বড় সিরিয়াস প্রবলেম কারো কারো কাছে, মানে যার কাছে এটা ম্যাটার করা শুরু করে, তার কাছে এটা অনেক বড় একটা ইস্যু। তো আমাদের কাছে যখন এসে গল্প করেন, আমরা বুঝতে পারি যে
যে আমরা এতদিন যেটাকে খুব ইগনোর করে আসছি যে না এটা তো কোনো সমস্যা না, এটা অনেকেরই আছে, তো আপনার কেন সমস্যা, এইসব যুক্তিতে আপনি এটা তাকে জাস্টিফাই করতেই পারবেন না। হ্যাঁ, গাইনোকোমাস্টিয়ার কারণ হলো বেসিক্যালি এটার 85% কোনো কারণই জানা যায় না, আননোন ইটিওলজি। আর 15% ক্ষেত্রে বিভিন্ন ড্রাগসের জন্য হতে পারে, অথবা কোনো হরমোনাল প্রভাবেও হতে পারে, ইস্ট্রোজেন হরমোন কোনো কারণে বেড়ে গেলে, টেস্টোস্টেরন হরমোন কোনো কারণে কমে গেলে, এগুলো হতে পারে। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি বেসিক্যালি আননোন ইটিওলজির পেশেন্টগুলি আমরা বেশি পাচ্ছি। না, আমরা কিছু সময় দেখি যে ঔষধ সেবনের পরে বিশেষ করে আপনার যে ডায়াবেটিক্স, স্পারোনালেকটিন বা এই ধরনের ওষুধগুলা বা হার্টের কিছু ওষুধ আছে, সেবন করার পরে তার এটা ফুলে যায় এবং পেইনফুল কন্ডিশন হয়। এরকম অল্প কিছু ড্রাগের জন্য এটা হতে পারে। এটা হলেও কিন্তু বেসিক্যালি তার কাছে এটা কনসার্ন হয়ে দাঁড়ায়, সেই ক্ষেত্রেও কিন্তু বেসিক্যালি ট্রিটমেন্ট লাগে তার। না, সেক্ষেত্রে তো আসলে যে ড্রাগটা কালপ্রিট ড্রাগ বা যে ড্রাগটাতে হচ্ছে সেই ড্রাগটা উইথড্র করার পর একটা আপনারা ফলো আপ করে যে দেখেন যে ঠিক অবশ্যই ফলো আপ করি ডেফিনেটলি, যে এই উইথড্র করার পরে তার এটা কতটা কমেছে, ঠিক আছে না। যদি এমন পর্যায়ে আসে যে তার কাছে এটা আর ম্যাটার করছে না, তাহলে তো বেসিক্যালি তার আর সার্জারি লাগবে না। কিন্তু যদি এটা আর ব্যাক যেটা হয়ে গেছে এটার যদি আগের অবস্থায় ব্যাক না করে, সেক্ষেত্রে কিন্তু সার্জারির প্রয়োজন হয়ে পড়ে অনেক সময়। তো এই গাইনোকোমাস্টিয়ার ক্ষেত্রে আপনারা যে সার্জারি করেন আসলে কি সার্জারি? গাইনোকোমাস্টিয়ার সার্জারির নাম যদি বলতে চাই তাহলে হলো লাইপোসাকশন অফ বোথ ব্রেস্ট কম্বাইন্ড উইথ গ্ল্যান্ডুলার রিডাকশন। এই ব্রেস্টের স্ট্রাকচারের মধ্যে গ্ল্যান্ড থাকে, তারপরে ফ্যাট থাকে। যারা গাইনোকোমাস্টিয়ার পেশেন্ট সাধারণত তারা চায় যে তাদের চেস্টটা একদম ফ্ল্যাট থাকবে। হ্যাঁ, এটা এইরকম একটা ডিজায়ার নিয়ে আসে। তো সুতরাং আমাদের গাইনোকোমাস্টিয়া করতে গেলে লাইপোসাকশন করে আমরা প্রথমে ফ্যাটটা বের করি, তারপরে ছিদ্রটা আরেকটু বড় করে আমরা গ্ল্যান্ডটা বের করে নিয়ে আসি বেসিক্যালি। এটা আবার রিকার করার কোনো সম্ভাবনা আছে কিনা? না, গাইনোকোমাস্টিয়া রিকার করার সম্ভাবনা নেই, যেহেতু আমরা গ্ল্যান্ডটা রিমুভ করে ফেলছি, গ্ল্যান্ড কখনোই রিমুভ করবে না। এখন উনি যদি অনেক বেশি ফ্যাট গেইন করেন, সেই ক্ষেত্রে আনুপাতিক হারে এখানে কিছু ফ্যাট আসতে পারে, কিন্তু ওইটাকে কখনো গাইনোকোমাস্টিয়াতে কনভার্ট হবে না। আচ্ছা, এই অপারেশন কোনো কমপ্লিকেশন আছে কিনা? ইনফেকশনও খুবই খুবই রেয়ার। অন্য যে কোনো সার্জারিতে যেরকম হতে পারে এটাতেও হয়। আমরা হয়তো 1000-1500 সার্জারি করলে একজনের কমপ্লিকেশন এরকম পেতে পারি যে ইনফেকশন হয়েছে। এইগুলো লাইপোসাকশনের ক্ষেত্রে বেসিক্যালি কমপ্লিকেশনের চাইতে আফটার ইফেক্টসটা বেশি, যে পরবর্তী 2 মাস বা 1.5 মাস যে হিলিং যে পিরিয়ডটা থাকে, ওই সময়ে রোগীর কন্ডিশনটা কীরকম থাকে। লাইপোসাকশনের পরে যে কোনো জায়গায় ব্রুজ হতে পারে, অর্থাৎ লালচে কালচে হতে পারে স্কিনের উপরে, এটা সাধারণত 7 দিন 10 দিন পরে চলে যায়। তারপরে হলো একটু হার্ডনেস থাকতে পারে, এটা সাধারণত 1.5 মাস পরে এটা চলে যায়, আগের মতো নরম হয়ে যায়। লাইপোসাকশনের প্রসিডিউরটা একটু বলতেন, এটা কি আসলে সার্জারি না কিভাবে আপনারা এটা করেন? এটা একটা সার্জিক্যাল প্রসিডিউর। সার্জিক্যাল প্রসিডিউর হলো এটা অধিক কাটাকাটি ছাড়া শুধুমাত্র ছোট্ট একটা ছিদ্র করে আমরা সেদিক দিয়ে একটা নল ঢুকিয়ে দিই, এটা আমরা ক্যানুলা বলছি। এই ক্যানুলা একটা ভ্যাকুয়াম পাম্পের সাথে যুক্ত থাকে, নেগেটিভ প্রেশার যুক্ত একটা পাম্পের সাথে যুক্ত থাকে, মেশিনের সাথে। তো আমরা যখন এই ক্যানুলাটা ট্রু অ্যান্ড ফ্রু মুভমেন্ট করি, সামনে পিছনে মুভমেন্ট করি, তখন ওখান থেকে অবাঞ্ছিত চর্বি চর্বি যেগুলো আছে সেগুলো নিয়ে আসে এই নেগেটিভ প্রেশারের মাধ্যমে। একটা সিম্পল প্রসিডিউর, সিম্পল টেকনোলজি, অনেক বেশি কিছু না। সেক্ষেত্রে তাকে অজ্ঞান করে নেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, অজ্ঞান যদি ছোট জায়গায় হয়, যেমন ডাবল চিন জলাইন আমরা অহরহই অজ্ঞান ছাড়াই করছি। তারপরে আর্মের নিচে যে ফ্যাটটা জমে, যেহেতু জায়গা অল্প, সেটাও লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা যায়। অ্যাবডোমেনের ক্ষেত্রেও কখনো কখনো লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা অজ্ঞান দিয়ে করি। অ্যাবডোমেনের ক্ষেত্রে অ্যাবডোমেনটা যেহেতু বেশি এরিয়া, সেটা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হতে পারে, অর্থাৎ সিজারের মতো আমরা যে অর্ধেক অজ্ঞান করে করি সেটাতে হতে পারে, অথবা ফুল অজ্ঞান করেও হতে পারে। পেটেও কিন্তু অনেক চর্বি জমে এবং পেট নিয়ে অনেকেই খুব দুশ্চিন্তায় ভোগেন যে আমার পেটটা অনেক বড় হয়ে গেছে, এবং আমরা দেখি যে থলে চর্বি আছে। সেক্ষেত্রেও তো আপনি লাইপোসাকশন একটা প্রসিডিওর, তো সেটা আপনারা কিভাবে এটা সমাধান করে থাকেন? জি, পেটের পেশেন্টই বেসিক্যালি বেশি আসে, যে আগে তার পেটটা অনেক সমান ছিল, কিন্তু এখন ভুঁড়ি হয়ে গিয়ে বেসিক্যালি উনি খুব অস্বস্তি ফিল করছেন, প্লাস হলো যে তার যে ড্রেসগুলো ছিল সেগুলো শুট করছে না, ফিট করছে না। এখন এটা তার একটা কনসার্ন হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমরা প্রথমে লাইপোসাকশনের প্রসিডিউর যেটা জানতে চাচ্ছিলেন, প্রথমে আমরা এক ধরনের ফ্লুইড দিই, ফ্যাটের মধ্যে এক ধরনের ফ্লুইড দিই, এটাকে বলে টুমিসেন্ট ফ্লুইড। অর্থাৎ এখানে অ্যানেস্থেটিক এজেন্ট থাকে, তারপরে হলো ব্লাড ভেসেলগুলোকে যাতে সংকুচিত করতে পারে, আমি সার্জারি করার সময় যাতে বেশি ব্লিডিং না হয় বা একদম ব্লিডিং না হয়, সেরকম একটা প্রিকশন নিয়ে আমরা
ক্যানুলার মাধ্যমে আমরা পেটের সামনের অংশ, পিছনের অংশ এবং নিচের অংশ সব জায়গা থেকে ফ্যাট নিয়ে আসতে পারি এবং লাইপোসাকশনের রেজাল্ট খুবই সুন্দর, পেশেন্ট খুবই হ্যাপি থাকে। কারণ এটাতে যেহেতু আমরা একদম ফিজিক্যালি ফ্যাটটা নিয়ে আসতেছি, একদম ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। পেশেন্ট কিন্তু যারা লোকাল অ্যানেস্থেসিয়া করে তারা যখন অপারেশনের পরপরই তার পেটটা দেখে, এতে কিন্তু পেশেন্ট অনেক হ্যাপি হয়, অনেক খুশি হয়। এই যে সে ভালো হয়ে গেল, হ্যাঁ, এটা আসলে পুরোপুরি সুস্থ হতে কতদিন সময় লাগে, আর সার্জারির টাইমটা কতটুকু লাগে পেটের ক্ষেত্রে? যে পেটের ক্ষেত্রে সার্জারির টাইম লাগে প্রায় 1 ঘন্টার মতো। আর এটাতে যেহেতু কাটাকাটি অধিক না, সুতরাং 3 থেকে 4 দিন পরেও কিন্তু উনি অফিস জয়েন করতে পারে। আর যদি উনি সকালবেলা অপারেশন করেন তাহলে কিন্তু এই তো 5-6 ঘন্টা হসপিটালে অবস্থান করে চলে যেতে পারেন যদি অজ্ঞান দিয়ে করি। আর যদি লোকাল অ্যানেস্থেসিয়া করি সাথে সাথে জাস্ট আফটার অপারেশন হি ক্যান লিভ দ্য হসপিটাল। হ্যাঁ, আর অফিস জয়েন করতে পারবে 3 থেকে 4 দিন পরে। আবার যে এক্সারসাইজ, যেটা হাঁটাহাঁটির যে এক্সারসাইজ, কার্ডিও এক্সারসাইজ যেটাকে বলি, এটা 5 to 7 ডেজে উনি এটা পারবেন। আর হেভি ওয়েট এক্সারসাইজ যেটা, সেটা উনি 1.5 মাসের সময় করতে পারবে। আরেকটি কথা আমরা শুরুতে বলছিলাম যে সিনিয়র সিটিজেনদের এখানে ঝুলে যাওয়া, আপনি বলছেন যে ডাবল চিন, এই চিকিৎসাটা একটু যদি বলতেন আমাদেরকে। এটা সিনিয়র সিটিজেনদের চাইতে যারা বেসিক্যালি মিডল এজ পিপলদের এটা বেশি থাকে সমস্যাটা। এটা আমরা যেভাবে করে থাকি যে এখানে যে টুমিসেন ফ্লুইড, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম, এক ধরনের ফ্লুইড ইনজেক্ট করার পরে এই যে কানের পিছনে সামান্য একটা ছিদ্র করে এখান থেকে এই যে এদিক থেকে আমরা ফ্যাটটা নিয়ে আসি। এই জ লাইনটাও আমরা খুব সুন্দর করে কন্ট্যুর করে দিই, যাতে যখন আমার ছিল ওজন কম ছিল, এই লাইনটা খুব বোঝা যেত। প্লাস এইখানে যে ফ্যাটটা ছিল এটা আমরা একদম কমপ্লিট রিমুভাল করে দিই। লাইপোসাকশনের মাধ্যমে আপনার স্কিনের নিচে যে ফ্যাট থাকে তার 80%ই আপনি নিয়ে আসতে পারবেন। 80% নিয়ে আসা যায় একটা সিঙ্গেল সেশনই। হ্যাঁ, তো এইভাবে আমরা করে থাকি। এটা লোকাল অ্যানেস্থেসিয়াতে করা হয় এবং অপারেশনের পরপরই, অপারেশন বলবো না যেহেতু কাটাকাটি নেই, শুধু সামান্য ছিদ্র করে, তো এই প্রসিডিউরের পরপরই উনি কিন্তু হসপিটাল থেকে চলে যেতে পারেন। এটার জন্য হসপিটালে অবস্থান করার কোনো প্রয়োজন নেই। প্রথম অবস্থায় অপারেশনের পরে কোনো ফুলে যায় বা কোনো কমপ্লিকেশন হয় বা কোনো ইনফেকশন হয় কিনা? ইনফেকশন তো যে কোনো সার্জারির মতো, এটা এত রেয়ার যে এখানে লাইপোসাকশনের পরে ইনফেকশন হয়েছে আমার ক্ষেত্রে তো নয়, আমি অন্য কারো ক্ষেত্রেও দেখি নাই। হ্যাঁ, তো যেহেতু কাটাকাটি কম থাকে, এখানে স্কিনের একটা ব্যারিয়ার থাকে, সুতরাং জন্য ইনফেকশনের জন্য একটা ব্যারিয়ার থাকে। ইনফেকশন খুবই রেয়ার। ফুলে যাওয়া এটা ফেসের যে কোনো প্রসিডিউরে কার ফুলে যাবে এটা ইন্ডিভিজুয়ালাইজড, সবার কিন্তু এক ধরনের না, হিলিং রেসপন্সটা একরকম না। কারো কারো এইখানে আমি সার্জারি করলাম অথবা চোখের চারপাশে একটু ফুলে গেল, এটা 4 দিনের মতো থাকে। তো যে হাতের এইখানে আপনার একটা সার্জারি করতে, এটা আসলে কিভাবে আপনারা করে থাকেন? আমরা কেউ যদি পেইন টলারেট হয় খুব বেশি, তাহলে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া করতে পারি। এটা পেইনের যে ব্যাপার আছে তা না, ইনজেকশন দেওয়ার সময় যে পেইনটা হবে সেটুকুই শুধু ওনাকে টলারেট করতে হবে, আদারওয়াইজ আমরা এটা একদম অজ্ঞান করে করতে পারি। হ্যাঁ, সামান্য একটা ছিদ্র করে আমরা এখানকার যত ফ্যাট আছে সেটা নিয়ে আসতে পারি। এবং যতগুলি সার্জারি বললাম আপনার লাইপোসাকশনের, সবচেয়ে বেশি আসে এইটা আর হলো আর্ম। আমরা মনে করি যে ভুঁড়ি জমা হয়, এটা আমাদের খুব ডিসকমফোর্টের মধ্যে ফেলে, এই পেশেন্টগুলো হয়তো বা বেশি, কিন্তু এই পেশেন্টগুলো সবচেয়ে বেশি আসে। এই যে আর্মের নিচে ফ্যাট জমাটা, এটা বেসিক্যালি ফিমেলদের এই যে পোশাকটা স্যুট করতে একটু সমস্যা এবং তাদের কনফিডেন্সের মধ্যে একটা ঘাটতি নিয়ে আসে, এই জন্য এটা তাদের কনসার্নিং বিষয়। এইগুলো পেশেন্ট আমরা প্রচুর পাই। সেক্ষেত্রে আমরা যদি এই বাটকের কথা বলি, সেখানে আপনারা কিভাবে করেন বা এখানে সিলেকশনটা কি করেন, ক্রাইটেরিয়া কি? বাটক বা হিপে যদি কারো কনসার্ন হয় যে এই এরিয়াটা আমার বেশি উঁচু লাগছে বা এখানকার ফ্যাটটা আমার খুবই কনসার্নিং, সেই ক্ষেত্রেই শুধু আমরা ওখানে লাইপোসাকশন করি। বাটকে এই যে আমরা যে ফ্যাট যেটা বের করছি, ফ্যাট বের করার পাশাপাশি আরেকটা কমন প্রসিডিউর হলো প্লাস্টিক সার্জারিতে ফ্যাট ট্রান্সফার। মানে হলো যে আমি যে ফ্যাটটা বের করে ফেললাম এটা আমার শরীরে বিভিন্ন জায়গায় দেওয়া, যেমন হলো যে এই যে হিপের সাইডে অনেকের গর্ত থাকে, এটাকে আমরা হিপ ডিপ বলি, ওখানে কিন্তু আবার ট্রান্সফারও করা যায়। আবার অনেক সময় বাটকটা অনেকে ফুলার করতে চায়, বাটকের মধ্যে ফ্যাট অনেক কমে গেছে, এটা ফিমেলদের মধ্যে বেশি দেখা যায়, যারা একটু মিডিয়াতে কাজ করে তাদের মধ্যে একটু বেশি দেখা যায়। ওই বাটকটা ফুলার করার জন্য আমরা কিন্তু এই ফ্যাটটা ওখানে ট্রান্সফার করতে পারি, অর্থাৎ ফ্যাট গ্রাফটের ফলে ওই জায়গাটা ফুলার হয়, খুব ইয়াঙ্গার লুকিং হয়। তো এই এরিয়াগুলোতে ফ্যাট বের করার পাশাপাশি ফ্যাট কিন্তু ইনজেক্টও করা হয়।
ফ্যাট ইনজেকশনের আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হলো ব্রেস্ট অনেক সময় আমরা ফ্যাট ইনজেকশন করে বড় করে থাকি, এগুলো খুবই কমন প্রসিডিউর। আরও ফ্যাট ইনজেকশনের জায়গা আছে, সেটা হলো ফেসের বিভিন্ন জায়গায় আমাদের আফটার 30 বা 40 ফ্যাট শুকিয়ে যায়, যেমন চোখের নিচে আমাদের গর্ত হয়, তারপরে এই যে চিকের এই জায়গাটা ভেঙে গিয়ে একটু ঝুলে যায়, এখান থেকে ভলিউম কমে যায়, এই লাফ লাইন বরাবর একটা ডিপ্রেশন তৈরি হয়। ওই জায়গাগুলিতে যদি আমরা ফ্যাট গ্রাফট করতে পারি, মানে হলো ইনজেকশনের মাধ্যমে ওখানে যদি ফ্যাটটা দিয়ে দিই, এটাই গ্রাফট বেসিক্যালি, ওই জায়গাটা কিন্তু একদম ইয়াঙ্গার এজের মতো হয়ে যায়। আমার এখানকার যে ভলিউমটা যেটা লস হয়েছিল, এটা যখন রিস্টোর হয়ে যায়, তার ফেসটা খুবই ইয়াঙ্গার লুকিং হয়। কোনো সময় আবার কোনো Injection জায়গায় করছে। আপনার ইনজেকশন করে ফ্যাট দিয়েও দিচ্ছেন। জি, জি। তো এখানে আমরা যেটা আমাদের যেটা সিনিয়র ফিমেলরা আছেন, তারা কিন্তু অনেক সময় তাদের ব্রেস্টের ক্ষেত্রে কিন্তু তারা এই জিনিসটা করতে চায়, যেমন জি, জি। অনেক সময় প্রসেসিস ব্যবহার করে, প্রসেস পরে তো আপনার ফ্যাট দিতে পারেন, সেইটা যদি একটু আপনি বলতেন যে কীভাবে আপনারা করেন। একটা সার্টেন এজ পর বেসটা একটু ঝুলেও গেলো, প্লাস একটু ছোট হয়ে গেলো, সেই ক্ষেত্রে কিন্তু অনেকেরই এটা একটা বিষয় হয়ে দাঁড়ায় যে আমি কনফিডেন্সহীনতায় ভুগছি, তো আমরা ব্রেস্টটা আমরা একটু বড় করতে চাই। সেই ক্ষেত্রে অপশন হতে পারে এই সিলিকন ইমপ্লান্ট অথবা ফ্যাট ট্রান্সফার। তো ফ্যাট ট্রান্সফারের মাধ্যমেও প্রচুর হয়। আমরা পেটের থেকে ফ্যাট ট্রান্সফার করলে পেটটা কমে গেল, আবার এই ফ্যাটটাই আমরা ব্রেস্টের মধ্যে ট্রান্সফার করতে পারি কোনো কাটাকাটি ছাড়া, শুধুমাত্র একটা ছোট ক্যানোলা দিয়ে আমরা ব্রেস্টের বিভিন্ন লেয়ারে এটা ট্রান্সফার করতে হয় গ্রাফটের জন্য, অর্থাৎ যে জায়গাগুলিতে ব্লাড সাপ্লাই বেশি পাওয়া যাবে সেখানেই গ্রাফট করতে হয়। এটা শুধু একজন অভিজ্ঞ অ্যাস্থেটিক সার্জন বা কসমেটিক সার্জনই পারেন। এইভাবে কিন্তু ব্রেস্টের কসমেটিক অ্যাপিয়ারেন্সটা খুবই সুন্দর হয়, খুবই প্রজেক্টাইল হয়। এখানকার যে মাঝখানে যে ক্লিভেজটা, ওটা খুবই উন্নত হয়, ভলিউম বাড়ে, এতে করে পেশেন্ট খুব খুশি থাকে। এগুলো খুবই জনপ্রিয় সার্জিক্যাল প্রসিডিউর। আমরা দেখি যে অনেক সময় রিঙ্কেল পড়ে বা ঘুচি হয়ে যায় জি। বা কপালে ভাঁজ পড়ে, এই ক্ষেত্রে কসমেটিক সার্জারি আপনার কি কসমেটিক সার্জারি করেন বা এটা কিভাবে ঠিক করা যায়? এটা খুবই কমন একটা প্রসিডিউর, এগুলোই বেসিক্যালি আমাদের কাছে খুব বেশি আসেন। এটা নন সার্জিক্যাল প্রসিডিউর আছে, সার্জিক্যাল প্রসিডিউর আছে। কুচকানোর জন্য সারা বিশ্বে খুবই জনপ্রিয় পদ্ধতি হলো ইনজেকশন, আপনার বোটুলিনাম টক্সিন নামে একটা ইনজেকশন। এই ইনজেকশন যখন আপনার এই যে স্কিনের আন্ডারলাইং মাসেলের মধ্যে পুশ করা হয়, তখন মাসেলটার কন্ট্রাকশন যেহেতু চলে যায়, তখন সাথে সাথে কিন্তু এটা সোজা হয়ে যায়, এইখানকার স্কিনটা সোজা হয়ে যায়, এই রিঙ্কেলসগুলো একদম চলে যায়। এটা যদিও অস্থায়ী, মাত্র 5 মাস থাকে, কিন্তু এই 5 মাসটায় এনজয় করার জন্য প্রচুর কাস্টমার। সারা পৃথিবীতেই বটক্স সবচেয়ে জনপ্রিয় কসমেটিক প্রসিডিউর। আমরা অনেক সময় দেখি যে অবাঞ্ছিত দাগ থাকে মুখে, জি। কোনো দাগ থাকে, কসমেটিক সার্জনদের কোনো রোল আছে কিনা এখানে কোনো ট্রান্সপ্লান্ট বা এই দাগ রিমুভ করার জন্য, যেগুলো ভিজিবল যে দাগগুলো থাকে আর কি? যে ডেফিনেটলি আছে, এটা ডিপেন্ড করবে দাগটা কী রকম। যেমন আপনার যদি নর্মাল মেলাজমার আর যেটা আমরা কি মেস্তা বলছি সেটা হয়, সেটা নন সার্জিক্যাল আছে, লেজার বা মাইক্রোনিডলিং, কেমিক্যাল পিলিং, এগুলোর মাধ্যমে দূর করা যায়। অথবা যদি অন্য কোনো দাগ হয়, যে জন্ম দাগ বা কাটাকাটি কোনো কাটার জন্য স্কার হলো, সেটা সার্জিক্যাল পদ্ধতি আছে বা নন সার্জিক্যাল লেজার আছে, যেমন CO2 লেজার, পিকো লেজার, বিভিন্ন ধরনের লেজার আছে। এগুলোর মাধ্যমে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। আমাদের সব ধরনের প্রসিডিউরই আছে, সার্জিক্যাল নন। আমি বিশেষ যেটা জানতে চাই, ধরেন কিছু সেতি রোগ আছে, ধরেন বডিতে কোথাও দাগ নেই, হয়তো এখানে একটা সাদা একটা স্পট আছে যেটা দৃশ্যমান, এবং সেক্ষেত্রে যদি অনেক সামাজিক সমস্যার তৈরি হয়, তো সেক্ষেত্রে চিকিৎসাতেও কিন্তু ভালো কার্যকরী কোনো ওষুধ নেই, সেক্ষেত্রে স্কিন গ্রাফটিং বা অন্য কোনো পদ্ধতি আছে কিনা? ডেফিনেটলি স্কিন গ্রাফটিং আছে। স্কিন গ্রাফটিং যদি এই সেতি রোগের ক্ষেত্রে যদি এটা স্থায়ী হয়, মানে হলো যে গত 6 মাসে এটা বাড়েও নাই কমে নয়, সেই ক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিউরে জায়গা যায়। যে জায়গা অল্প হয়, যে আমার এতটুকু জায়গাতে শুধু সেতি রোগ, সেক্ষেত্রে আমরা আরেক জায়গাতে স্কিন এনে এইখানকার স্কিনটা তুলে আমরা লাগিয়ে দিতে পারি, স্কিন গ্রাফটিং। আবার এই যে কিছু রিজেনারেটিভ মেডিসিন আসছে, স্টেম সেল, আবার কিছু এই যে ফটোথেরাপি আছে, বিভিন্ন ধরনের নন সার্জিক্যাল পদ্ধতি আছে যেগুলোতে রেজাল্ট পাওয়া যায়। সবার ক্ষেত্রে না পাওয়া গেলে অনেকের ক্ষেত্রেই পাওয়া যায়। তো এগুলো কিন্তু সমাধান আছে। এটা বেসিক্যালি পেশেন্ট স্পেসিফিক, তার টিস্যু স্পেসিফিক। এটা একজন অভিজ্ঞ ডক্টর দেখেই বুঝতে পারবে যে এটাতে কোন পদ্ধতিটা প্রয়োগ করা যাবে। অনেক ধন্যবাদ ডাক্তার ইকবাল আহমেদ আপনাকে, আপনার সুন্দর পরামর্শের জন্য, যেটা নিশ্চয়ই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তারা অনেক উপকৃত হবেন। প্রিয় দর্শক,
লাইপোসাকশন একটা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, এটা বিশ্বমানের চিকিৎসা সেবা। আমাদের দেশে এখন এটা অ্যাভেলেবল আছে। যারা গাইনোকোমেশিয়াতে ভুগছেন অথবা অবাঞ্ছিত চর্বিতে ভুগছেন পেটে এবং শরীরের বিভিন্ন অংশে, তাদের জন্য একমাত্র চিকিৎসা পদ্ধতি লাইপোসাকশন। আপনারা দেরি না করে এই চিকিৎসা গ্রহণ করতে পারেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।